ইস্টবেঙ্গল ও বাংলা। আজ ইস্টবেঙ্গল ক্লাব এমন একটা কাজ করলো, একটা প্রেস মিট ডেকে, যেটা ইতিহাসে খুব কমই করেছে। কোনো স্পোর্টিং ক্লাব খুব কম করেছে। হয়নি যে তা নয়, বিশ্ব শান্তির জন্য ফুটবলকে অতীতে অনেকবার ব্যবহার করা হয়েছে। মানে এমন নয় যে ফুটবল ব্যাপারটাকে শান্ত করে দেয়, ব্যাপারটা তা নয়, কিন্তু ফুটবলকে কেন্দ্র করে অনেক বিশ্ব শান্তির প্রয়াস অতীতে ঘটেছে। তা আমাদের ভারতবর্ষে বা এশিয়া অঞ্চলে মনে হয় না এরকম কিছু একটা হয়েছে। এটা যারা ইতিহাস নিয়ে চর্চা করে বলতে পারবে, মানে আপনি হয়তো জানবেন না, আমিও জানবো না, খুব হয়নি, হলেও হয়তো কালে ভদ্রে ঘটেছে। তো সেই ব্যাপারে যাওয়ার আগে আরও একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা দেখেছিলাম এই দুদিন আগে ইস্টবেঙ্গলের একটা ব্র্যান্ডিং, যেটা সল্টলেক স্টেডিয়াম আছে, সেটা তিনটে মোহনবাগান সুপার জায়েন্টের ছেলে পেলে ওটা ছিঁড়ে দিয়েছিল, মানে নষ্ট করে দিয়েছিল। তো তারপর আমরা দেখলাম যে তার একটা ভিডিও দিয়ে ক্ষমা চাইলো। তো সেই ক্ষমাটা ভিডিও বাজারে বেরোনোর পর আমি দেখলাম অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলছে ওরা মন থেকে ক্ষমা চাইছে না। ভাই, মন থেকে কি চাইছে না চাইছে তোমার কি এসে যায় ভাই, বা আমারও কি এসে যায়? মানে তুমি কি সবার মন পেতে চাও জীবনে? আমার মনে হয় না সেটা আমাদের কাম্য। যেটা কাম্য হচ্ছে সবাই যাতে একটা নিয়ম মেনে চলে। ধরুন না, আপনি ট্রাফিক পুলিশ, ঠিক আছে, বা আমি তো ট্রাফিক পুলিশ ভাবলে আপনার হয়তো ইজ্জতে লাগতে পারে। ধরুন আমি ট্রাফিক পুলিশ, ঠিক আছে। এবার ধরুন একটা গাড়ি এসে দাঁড়ালো, লাল সিগনালে গাড়িটা এসে দাঁড়ালো। এবার দাঁড়ানোর পর যে গাড়ির চালক, সে মনে মনে খুব খিস্তি মারছে। হ্যাঁ, বলছে শালা লাল করে দিলি, আমার পেটে চাপ পড়েছে, আমার সাথে ডাক পড়েছে, তুই লাল করে দিলি বলে আমাকে উদুম মনে মনে খিস্তি মারছে। কিন্তু গাড়িটা ঠিকঠাক করেই দাঁড়িয়েছে। তো ধরুন আমি ওর মনটা পড়তে জানি, তো আমি কি ওকে গিয়ে একটা টিকিট দিয়ে দেবো? এই মনে মনে কে কি ভাবছে এটা নিয়ে এত কিছু ভাববেন না। মানুষ কি করছে সেটাই বড় কথা। ধরুন আপনি মনে মনে কাউকে খুব ভালোবাসেন, কর্মক্ষেত্রে গিয়ে তাকে একটা খুন করে দিলেন। তো আপনি কোর্টে গিয়ে বলবেন, ধর্মাবতার আমি একে খুব ভালোবাসতাম, কিন্তু জানি না কী করে আমার হাতটা খুন করে দিয়েছে, দরকার হলে আপনি আমার হাতটা কেটে নিন ধর্মাবতার, আমি মন থেকে ওকে খুন করতে চাইনি। ব্যাপারটা ওরকম হয়ে যায়। তো এই যে তিনটে ছেলে, এরা মনে মনে যায়, এরা মনে মনে খিস্তি মারুক ইস্টবেঙ্গলকে, কিন্তু ইস্টবেঙ্গলে কোনো সম্পত্তি যেন এরা নষ্ট না করে, বা আমরা কেউই যেন নষ্ট না করি। আপনার পাশের বাড়ি ধরুন একটা বিশাল বড় একটা এলসিডি টিভি এনেছে, আপনার খুব মনে মনে ঈর্ষা, আপনি মনে মনে খুব খিস্তি মারছেন। তো ভদ্রলোক ধরুন আপনি মন পড়তে জানে, তো ভদ্রলোক কি আপনার নামে গিয়ে থানায় ডায়েরি করবে? করবে তো না। তো ছাড়ুন না কে কি মনে মনে ভাবছে। আসল কর্মক্ষেত্রে, বাস্তব জগতে তারা কি করছে সেটা দিয়েই তাদের বিচার করা উচিত। এবার আসা যাক এই আজকে যে কাণ্ডটা ঘটালো ইস্টবেঙ্গল ক্লাব, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে একটা শাবাশি দিতেই হবে। কারণ ম্যানেজমেন্টের সিনিয়র লিডারশিপ প্রত্যেকে ছিল, আপনার নিতু থেকে শুরু করে রূপক, সৈকত, আমাদের যে প্রেসিডেন্ট লোহিয়া, এরা প্রত্যেকে ছিল। এবং আপনি হয়তো বলতে পারেন হ্যাঁ না, আজকে তো তার একটু আগে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, হতেই পারে। মানে সকাল সকাল মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে, তিনি তার অফিসিয়াল যেই স্পেস থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি চাই যে প্রধানমন্ত্রী যাতে এই বাংলাদেশের ব্যাপারটা হস্তক্ষেপ করুন। তার কয়েক ঘন্টা বাদে ইস্টবেঙ্গল ক্লাব করেছে। তো এবার তো আপনি বলতে পারেন যে মুখ্যমন্ত্রী পরামর্শে করতেই পারে, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তো করার সাহস পায়নি, মহাবাগান করার সাহস পায়নি, আর কেউ সিএবি করার সাহস পায়নি। ইস্টবেঙ্গল ক্লাব এই কাজটা তো করেছে। দেখুন, কোথাও না কোথাও থেকে তো আপনাকে একটু তো আপনার একটা তো সাপোর্ট লাগবে, কিন্তু সাপোর্ট পেলেই যে আপনি কণ্ঠস্বর বার করতে পারবেন, করে একটা সত্যি কথা বা ঠিক কথা, ন্যায্য কথা বলতে পারবেন, সেটাই হলো আসল কথা। এবার দেখুন ইস্টবেঙ্গল, আমি শুনেছি, মানে যেটা প্রেস মিটে বলেছে, খুব সুন্দর করে কথাবার্তা বলেছে আমরা চাই আমাদের পাশের দেশে যাতে শান্তি থাকে, শান্তি বজায় থাকে, শৃঙ্খলা থাকে। আমার মনে হয় না এই চাওয়ার মধ্যে কারো কোনো বিরোধ থাকতে পারে। মানে আপনি যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করুন না কেন, মানে ভারতে যেসব রাজনৈতিক মতাদর্শ আছে, আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাব যেটা প্রার্থনা করেছে, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কোনো মানে হম্বিতম্বি করেনি। মানে আমরা দেখেছিলাম, মানে গতকালই বোধহয় আমেরিকার প্রেসিডেন্ট গতকাল বা তার আগের দিন একটা মস্তান গোছের একটা টুইট করেছে যে
এই এই ব্রিক দেশগুলো যদি নিজেদের আভ্যন্তরীণ বাণিজ্যের জন্য যদি তারা নতুন কোনো কারেন্সি ব্যবহার করে, তাহলে আমরা কিন্তু মানে টাইট দিয়ে দেবো, মানে আমরা আমাদের দেশে কোনো রকম ব্যবসা করতে দেবো না। একটা মানে লার্কেলেঙ্গে টাইপ একটা টুইট করেছে। তো ইসমাইল খান কিন্তু একদম সেই ধরনের কোনো কথাবার্তা বলেনি, খুব ভদ্র ভাষায় বলেছে যে প্রয়োজনে আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছেও অ্যাপিল করব। একটা চিঠি তারা বার করেছে যে আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করব, এবং যখন প্রশ্ন করছে বিভিন্ন মিডিয়ার লোকজন, বলছে আমরা দরকার হলে বাংলাদেশে যে প্রধান রয়েছে যদি কোনো মানে লিগ্যাল সমস্যা না থাকে, আমরা তার কাছেও অ্যাপিল করবো যে যেন সুখ শান্তি বজায় থাকে সেখানে। কারণটাও বলেছে, খুবই ন্যায্য কথা। দেখুন 1920 সালে ইস্টবেঙ্গলে মানে ফাউন্ডেশন হয়। তো 1920 সাল, তার 27 বছর বাদে দেশ স্বাধীন হয়, তার সাথে সাথে দেশ ভাগও হয়ে যায়। ওদিকে পাঞ্জাব ভাগ হয়, এদিকে বাংলা ভাগ হয়। তো 1920 সালেই তো প্রচুর মানে ওপার বাংলার লোকজন ইস্টবেঙ্গল ক্লাবটা তৈরি করেছিল। তারপর 47-এ এবং পরবর্তীকালে 71-এ যখন বাংলাদেশের যুদ্ধ হয়, অনেকেই ওপার বাংলা থেকে ভারতে চলে আসে, এবং ধীরে ধীরে ইস্টবেঙ্গলের যে জনভিত্তি বা জনসমর্থন এটা বাড়তে থাকে। তো প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক আছে যাদের কিন্তু এখনও অনেক পরিবার মানে দুঃসম্পর্কের আত্মীয় জ্ঞাতিগুতি এখনও তারা বাংলাদেশে আছে। যেহেতু রাজনৈতিক কারণটা আপনি যদি বুঝতে পারেন, মানে ক্রোনোলজি অফ হিস্ট্রি, তাহলে ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। তো যাক, ওই ব্যাপারটা থাক। মানে ধরুন আপনার পাশের বাড়িতে ঝামেলা হলো, কিন্তু সত্যিকারের ঝামেলা। ধরুন আপনি একটা ভদ্রপাড়ায় একটা বাড়ি নিয়েছেন, আপনার পাশে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন, আপনার পাশে অ্যাপার্টমেন্টে সারাক্ষণ ঝামেলা, তো আপনার তো ঘুম একটা বিঘ্ন ঘটবে। তো সেটা একদম সাধারণ স্তরে হলো, কিন্তু ব্যাপারটা কিন্তু বাণিজ্যিক স্তরে আমি বলছি, খুব সাধারণ করে বলছি, মানে অত গভীরে যাচ্ছি না। ধরুন আজ একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের যারা যারা বিদেশ ভ্রমণ করে, মানে বাংলাদেশি নাগরিক, তারা অনেকেই কিন্তু বাংলায় মানে পশ্চিমবঙ্গে আসে, বাজার করে, ভিসা নিয়ে আসে। তো একটা অর্থনীতি জড়িত আছে। তারা আসে, ভারতে আসে, ঘুরতে আসে, হয়তো কলকাতায় কিছুদিন কাটালো, তারপর দিল্লি গেল, বম্বে গেল, বিভিন্ন জায়গায় ঘুরতে গেল। ফেরার পথে কলকাতা থেকে অনেক শপিং করে তারা। তার ধরুন বিয়ে ফিয়ে আছে কিছু বাংলাদেশে, কলকাতা থেকে প্রচুর শপিং করে তারা। তো এখন যেহেতু এই সমস্যাটা চলছে, আর যে কোনো কারণেই হোক, মানে ভারত সরকার এই মুহূর্তে বোধহয় চট করে ভিসাটা দিচ্ছে না, যে ট্যুরিস্ট ভিসা। এই বাংলাদেশের নাগরিকরা তারা এখন ভুটানে, নেপালে এইসব জায়গায় চলে যাচ্ছে। তো আখেরে ক্ষতিটা কার হচ্ছে? আর্থিক ক্ষতিটা কিছুটা পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে, আর অনেকটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন? একটা বাংলাদেশি নাগরিক এসে যে ভারতবর্ষে যে কেনাকাটা করে, তার যে ম্যাক্সিমামটা কিন্তু কেন্দ্রীয় সরকার পায়। কেন? পশ্চিমবঙ্গ সরকার তো ডাইরেক্ট কিছু পায় না। ধরুন একটা হোটেলে থাকলো, দামি হোটেলে সে থাকলো, সে হোটেল থেকে যে জিএসটিটা হবে বা হোটেলে যে ইনকাম ট্যাক্স হবে, সেটা সিংহভাগ তো কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়, তার একটা অংশ আবার ফেরত দেয় পশ্চিমবঙ্গ সরকারকে। তো পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে, এবং তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে কিন্তু ভারতের সরকারের, যে কেন্দ্রীয় সরকারের। তো এরকম প্রচুর ব্যাপার আছে। ধরুন আরও একটা উদাহরণ দিচ্ছি, কেন শান্তি দরকার। তো একজন ইস্টবেঙ্গল ফ্যান আর বললো আমাদেরকে ঢুকে যেতে হবে, মানে একদম দলবল নিয়ে ঢুকে পড়তে হবে, সৈন্য সামন্ত নিয়ে 1971-এর মতন। দেখুন ওই সব ঢুকবে কি ঢুকবে না, ওটা আমাদের কেন্দ্রীয় সরকার ঠিক করুন। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি বিজেপি হন, তৃণমূল হন, সিপিএম হন, বা অন্য কোনো নির্দল, কংগ্রেস, যাই হন না কেন, সেটা ছেড়ে দিন। এই সব ব্যাপারে অত দলীয় রাজনীতি টানবেন, এটা আমাদের প্রধানমন্ত্রী এটা ঠিক করুন। তার তো একটা টিম আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা টিম আছে, তো তারা ঠিক করুক। এবং যে ধরুন যেই রাজ্যের সাথে বর্ডার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, দরকার হলে সে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথাবার্তা বলে এটা ঠিক করুক। এটা আপনার আমার বিষয় নয়। তো যেটা বলছি যে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশ থেকে প্রচুর মেডিকেল ট্যুরিজম হয়। তারা কলকাতায় অনেকে আসে, অনেকে সাউথে চলে যায়, ভেলোরে চলে যায়। এখন মেডিকেল ট্যুরিজমটা সেই ব্যবসাটাও মার খেয়েছে। মেডিকেল ট্যুরিজম কারা করে, মানে সেখান থেকে ডাইরেক্ট মুনাফা কাদের হয়? বিভিন্ন প্রাইভেট হসপিটালে, মূলত প্রাইভেট হসপিটাল। কলকাতায় প্রাইভেট হসপিটাল, সাউথে যে প্রাইভেট হসপিটাল, টাটা মেমোরিয়াল হসপিটাল আছে মুম্বাই, এদের একটা ভালো একটা আর্থিক মুনাফা হয়, এবং সেখান থেকে অবশ্যই কেন্দ্রীয় সরকারের হবে। তো মেডিকেল ট্যুরিজমটা এখন
এই মুহূর্তে মার খাচ্ছে। কিন্তু আরও যেটা একটা মুশকিল হয়ে যায়, যে ধরুন এখানকার ইন্ডিয়া যে হেলথ সেক্টরটা আছে, প্রাইভেট হেলথ সেক্টর, তাদের তো একটা ধরুন একটা এস্টিমেট আছে মোটামুটি বাংলাদেশ থেকে এরকম হেলথ ট্যুরিস্ট আসবে, তাদের জন্য এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার মানে রিসোর্স প্ল্যানিংয়ের ব্যাপার আছে। এখন ধরুন ওরা আসতে পারছে না, ঠিক আছে, তো এই অচলাবস্থা তো চিরকাল কাটবে না। যেই মুহূর্তে ওটা অচলাবস্থা কেটে যাবে, হঠাৎ করে একগাদা তখন হেলথ ট্যুরিস্ট চলে আসবে ভারতে। তখন স্থানীয় যারা ধরুন চিকিৎসা লাগবে তারা একটু সমস্যায় পড়বে, কেন হঠাৎ করে ধরুন 2-3 মাস বা 4 মাস ধরে ধরুন আসছে না হেলথ ট্যুরিস্ট। এবং কিছু কিছু রোগ আছে যেগুলো আপনি পুষে রাখতে পারেন, ধরুন বাতের ব্যথা, হাঁটু বদলাতে হবে, এবং অনেক কিছু আছে যেগুলো আপনি পুষে রাখতে পারেন, 5-6 মাস 1 বছর অবধি পুষে রাখতে পারেন, মানে আপনি ডাক্তার দেখালেন না বা চিকিৎসা করলেন না। তো এই ধরনের রুগীরা এরা কিন্তু হয়তো অন্য কোথাও যাবে না, রোগটা পুষে রাখবে। যেই মুহূর্তে আবার অচলাবস্থা কেটে যাবে, তখন হু হু করে সবাই বাংলায় ঢুকে পড়বে চিকিৎসা করতে। আপনার আয়ত্ত হবে, কিন্তু হঠাৎ করে আপনি লজিস্টিক্যালি কিন্তু একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। তো সেই জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর আপনার আশপাশের দেশের সঙ্গে কেন ঝগড়াঝাটি হবে? দেখুন না, আমি ইউরোপে যেসব বিভিন্ন দেশ রয়েছে, তাবর দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, এদের ইতিহাস দেখুন, ইতিহাস ঘাটুন, দেখবেন এরা অতীতে একে অপরের সাথে মানে জঘন্য মানে যুদ্ধ করেছে, মারপিট করেছে, খুন খারাপি করেছে। এখন দেখুন এদের নিজেদের মধ্যে একটা আভ্যন্তরীণ একটা ইউরোপিয়ান ইউনিয়ন বানিয়ে রেখে দিয়েছে, মানে যে যখন যেখানে পাচ্ছে এই দেশের লোক ওই দেশে গিয়ে কাজ করছে, ফ্রান্সের লোক এখানে যাচ্ছে, পোল্যান্ডে যাচ্ছে। এদের সাথে তো ছিল না দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, পোল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, এদিকে আপনার ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, কোথায় গেছে? আমরা এখনও লড়ে যাচ্ছি, আমরা এখনও কোথায় কী করেছি এখনও লড়ে যাচ্ছি। এরা আমাদের থেকে অনেক বেশি নিজেদের মধ্যে মারপিট করেছে, এরা কিন্তু নিজেদের মধ্যে একটা সই পাতিয়ে নিয়েছে, মানে একটা বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। তো এটাই বলার ছিল, যাকে ইস্টবেঙ্গল ক্লাব একটা ভালো একটা কাজ করেছে, তার আগে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা ভালো একটা বিবৃতি দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আর যারা যারা আছে প্রত্যেকেই আমাদের এই পাশের দেশটাতে একটা শান্তি, একটা স্থিতাবস্থার আবার নিয়ে আসবে, এবং আমরা ফুটবলটা ভালোভাবে খেলবো, ভালোভাবে থাকবো। এবং ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এটাও বলেছে যে শান্তি স্থাপনের জন্য যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হয়, ফান্ড রেজিংয়ের জন্য ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এগিয়ে রয়েছে, মানে হাত তুলে রয়েছে, মানে সবসময় অ্যাভেলেবেল। তো অতীতে হয়েছে, ল্যাটিন আমেরিকাতে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, শান্তি স্থাপনের সময় ফুটবলকে ব্যবহার করা হয়েছে। তো আমাদের ইস্টবেঙ্গল ক্লাবও কিন্তু এই মহান একটা কাজ করলো, এই জন্য ইস্টবেঙ্গল ক্লাবটা আলাদা। এবং আপনি অনেকে বলছেন, আমি অনেকের কমেন্ট দেখছি, ক্লাবের মধ্যে রাজনীতিকে ঢোকাবেন না। দেখুন, সব ব্যাপারে এরকম ভাবেন, ইস্টবেঙ্গল ক্লাব আপনার পাড়ার ক্যারাম বোর্ড ক্লাব নয়, বা দুদিনের ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয়, বা KKR টাইপ ক্লাব নয়, ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয়। ইস্টবেঙ্গল ক্লাব একটা কমিউনিটি ক্লাব, এর একটা আলাদা একটা সামাজিক দায়বদ্ধতা আছে, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তো সেই দায়িত্বটা পালন করছে। আপনি চুপ থাকতেই পারেন, মানে আপনি চাইতে পারেন আপনার পাশের দেশে ঝামেলা থাকুক, পাশের দেশে লোক মারা যাক, আপনি সোশ্যাল মিডিয়ায় বসে বসে কান্নাকাটি এটা ওটা করতেই পারেন। কাজের কাজটা আপনি যদি নাও করেন, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু করবে এবং করছে অ্যাজ এ কমিউনিটি ক্লাব, যার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সেটা করছে। আপনি করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যাপার। সকলে ভালো থাকবেন।